নমস্কার বন্ধুরা, আজ আরেকবার মনের কথায়। এটা আড্ডা না বললেও একটা চিন্তিত মতামত বলতে পারেন। গতকাল বাংলাদেশের যে ঘটনার সম্মুখীন আমরা হলাম, সারাক্ষণ চ্যানেল উল্টে পাল্টে আমরা যে দৃশ্যটা প্রত্যক্ষ করলাম প্রায় গোটা বিকেলটা, মানে কালকের কথা বলছি, 5 অগস্ট 2024, দিনটা ছিল সপ্তাহের প্রথম দিন, সোমবার। অথচ আমরা এমন একটা আতঙ্কে চলে গেলাম, আমাদের যেন গোটা অগাস্টটাই মনে হচ্ছে খুব ভালো কাটবে না। আর মাত্র 10 দিন পরে আমাদের দেশের স্বাধীনতা দিবস। মনে পড়ে যাচ্ছিল ঠিক আমাদের স্বাধীনতা দিবসের 3 দিন পরের কথা বোধহয়, আমি ভুলও হতে পারি। 18 অগস্ট 1975 সালের কথা। 18 আগস্ট 1975, মানে ঠিক 4 বছর আগে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে, মুক্তিযুদ্ধ জয় করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের পৃথিবীর মানচিত্রে একটি স্থান করে নিয়েছিল। বাঙালিদের তৈরি একমাত্র রাজ্য, দেশ, যেখানে সবাই ভাষায় বাঙালি, জাতি ধর্ম নির্বিশেষে তাদের একটি ভাষা, বাংলা ভাষা। এবং আমরা আজকে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে বাস করি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ। এই দিনটার জন্য, মানে 1971 সালে সেই দিনটার জন্য কিন্তু গর্ববোধ করি। যেরকম আমাদের কষ্টে চোখে জল পড়ে 1975 সালের 18 আগস্ট এই দিনটার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনটাতে নৃশংসভাবে সপরিবারে নিহত হয়েছিলেন আততায়ীদের হাতে। এবং সেই সময় তার কন্যা শেখ হাসিনাকে জার্মানি থেকে ভারতের নির্দ্বিধায় এসে থাকার অনুমতি দিয়েছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার। এবং তারপর দীর্ঘ 6 বছর মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে থেকেছিলেন। আর যেন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। 15 বছর ধরে একটি সরকার চালানোর পর মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বা বলা যায় বর্তমানে এখনো পর্যন্ত স্থায়ী শেষ প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের শেখ হাসিনা, একইভাবে নিজের বাড়ি থেকে হেলিকপ্টারে করে কোনো মতে দিল্লির গাজিয়াবাদে আসতে বাধ্য হয়েছেন। জানি না আমি আজকে যখন ভিডিও করছি পরবর্তী ওনার স্টেপ কি হবে, উনি কোথায় থাকবেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে, বা 2-3 বার রাত্রেও ঘুম ভেঙে গেছে, জানেন, এই যে একটা ভয়াবহ ঘটনা গোটা বিকেল ধরে প্রত্যক্ষ করলাম। এক এক সময় মনে হচ্ছিল যে টিভি বন্ধ করে দিই, কারণ কি দেখছি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের একটি বিরাট বড় মূর্তির উপর লোকজন উঠে জুতো পড়াচ্ছে, ভেঙে দিচ্ছে তার মাথা। 1975 সালের পর বঙ্গবন্ধু কিন্তু আর ইহলোকে নেই। তার জন্য তৈরি করা এই মূর্তি, তার বিভিন্ন রকমের সাম্মানিক মিউজিয়াম বলুন, বা সোকল্ড বঙ্গবন্ধুকে যদি কোথাও রাখতে হয় বাংলাদেশের, সেখানে হৃদয়ে রাখতে হবে। যেরকম ভারতবর্ষে মহাত্মা গান্ধীর কোনো বিকল্প নেই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, যদিও আমরা অনেকের নামই বলতে পারি, কিন্তু মহাত্মা গান্ধী ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক সেই রকম বাংলাদেশকে তৈরি করা, বাংলাদেশের জন্মদাতা যদি কেউ হন, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। এবং দ্বিতীয়
যাকে বলে যশোদা মায়ের মতো পালক মাতা যদি কেউ হন, তিনি হচ্ছেন মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই দুটি মানুষের জন্য কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল সেই সময়। পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের নাক পাশ ছাড়ে আজকে যে বাংলাদেশ হয়ে রয়েছে, জানি না বাংলাদেশ কদিন থাকবে আর বাংলাদেশ, কিন্তু এটা কিন্তু একমাত্র দুটো মানুষের জন্য। আজকে যদি বাংলাদেশের ছাত্ররা, এটা কিন্তু একটা ছাত্র আন্দোলন বলেই সবাই জানে, বাংলাদেশের ছাত্ররা যদি এইভাবে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে পারে, যদি এইভাবে প্রধানমন্ত্রীর বাসভবনের সমস্ত জিনিস একটা একটা করে ক্যামেরার সামনে হাসতে হাসতে নিয়ে চলে যেতে পারে, তাদের বাড়ি ঘর এমনকি বিধানসভা পার্লামেন্টে পর্যন্ত বসে বসে ধূমপান করতে পারে, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্বাস, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে পর্যন্ত লোক ছবি তুলতে পারে, তাহলে এই শিক্ষা আমার মনে হয় না আসাই ভালো পৃথিবীতে। এই শিক্ষার কিন্তু প্রয়োজন ছিল না। জানি না এরা সত্যি ছাত্র না ছাত্র বেশে কোনো বিশেষ সংগঠনের কিছু বিশেষ প্রশিক্ষিত বা বলা যায় ব্রেন ওয়াশড কর্মী কিনা, আমি জানি না। আমি বাংলাদেশে কোনোদিন ব্যক্তিগতভাবে রাজনীতির সঙ্গে বা রাজনীতির কথোপকথনের সঙ্গে যুক্ত ছিলাম না কোনোদিন, আজও নেই। কিন্তু এরা যদি ছাত্র হয়, আমার মনে হয় পড়াশোনা শিখে তুলে রাখা ভালো। দরকার নেই এই সমস্ত এর, যেখানে স্বাধীনতা সংগ্রামের জন্য কোনো ইমোশন বেঁচে নেই ছাত্রদের। আমি মানছি অনেক বেশি পরিমাণে সংরক্ষণ করা ছিল যারা মুক্তিযুদ্ধের সৈনিক তাদের জন্য, সেটাকে 6% করা হয়েছে একবার আন্দোলনে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্যটি করেছিলেন যে এনাদের সংরক্ষণ দেয়া হবে না তো কি উগ্রপন্থীদের সংরক্ষণ দেয়া হবে, মানে উনি যে ভাষাটা ব্যবহার করেছিলেন সেটা বাংলাদেশের একটি বিশেষ ভাষা, যে ভাষাটার মানে রাজাকার বোধহয় বলেছিলেন। তো এটার মানে উগ্রপন্থী সংগঠন বলে আমি যেটুকু গুগলে দেখেছি, নেটে দেখেছি। এই কথাটা যেমন উনি অত্যন্ত অন্যায় বলেছেন, সেটার জন্য ওনার ক্ষমাপ্রার্থী হওয়া উচিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে জিনিসটা আজকে বাংলাদেশের সকল ছাত্র আন্দোলনের মানুষজন করলেন, সেটা কোনো রকম কোনো ধিক্কারের জায়গা রাখে না। আমাকে কিন্তু রাষ্ট্রতন্ত্রকে সম্মান করতে হবে। আমি যে দেশে থাকি সেই প্রধানমন্ত্রী বা সেই মুখ্যমন্ত্রীর প্রতি আমার ব্যক্তিগত বিরোধ থাকতে পারে, কিন্তু তার পথটাকে আমায় সম্মান করতে হবে। আমিও ব্যক্তিগতভাবে আমার রাজ্যের বা আমার কেন্দ্রের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজে, সব কাজে যে সন্তুষ্ট আমি তা নয়, কিন্তু তাদের পদমর্যাদা আমার কাছে শিরোধার্য। আমি সেই দেশের নাগরিক হিসেবে, আর এরা আমার মতো অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে এসেছেন, প্রপার ভোটিংয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন। তেমনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি 1-2 বছর নয়, 15 বছর ধরে। তো সেই মানুষটাকে আমি বাধ্য করলাম যে তিনি পদত্যাগ দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে, আর তার গোটা বাড়িটাতে মধ্যে, বাড়ি বিধানসভা সব জায়গাতে আমরা লুণ্ঠিত করে লণ্ডভণ্ড করে দিলাম। এইটা কিন্তু কোনোভাবে মানা যায় না। মাননীয় শেখ হাসিনা অত্যন্ত অন্যায় কাজ করেছেন, তিনি ফায়ার করিয়েছেন, 300টি ছাত্র মারা গেছে, অত্যন্ত অন্যায়, অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে এই কাজটা করা ওনার উচিত হয়নি। এটাও যেমন ঠিক, তার বিরুদ্ধে এই প্রতিবাদ, এটাও একইভাবে অনুচিত। কিন্তু আমার মনে হয় এই গোটা জিনিসটার পিছনে আরো অনেক বড় সুতো আছে, যে সুতো কলকাঠি নাড়ছে, মানে লাটাইটা, এই ঘুড়িটা তো উঠছে, লাটাইটা কিন্তু বোধহয় অন্য জায়গায় আমাদের দুটি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বোধহয় এই লাটাইটা রয়েছে। আমি আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে শ্রীলঙ্কাতে একই রকম জিনিস ঘটেছিল, আমি সেই সময় বলেছিলাম, আজ থেকে প্রায় বোধহয় 1-2 বছর আগেকার কথা, কোভিড তখন একদম শেষের দিকে।
সেই সময় যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ি দখল হলো, হয়ে সেখানে লোকজন সব দখল করে নিল, সুইমিং পুলে খেলা করছে, খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে, এই যে জায়গাটা, এইটার পিছনে পরোক্ষ মদত কার ছিল? যে দেশটা অ্যাকচুয়ালি ভারতের উত্থানে যথেষ্ট চিন্তিত। ভারত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শক্তি এবং সারা পৃথিবীর 5টি বৃহত্তম শক্তির মধ্যে একটি হয়ে উঠেছে অলরেডি, আরও এগিয়ে চলেছে। এই জায়গাটাতে আমাদের এশিয়ার এক প্রতিবেশীর কিন্তু গাত্রদাহ হচ্ছে। সে কিন্তু বর্তমানে সবচেয়ে জনসংখ্যার দিক থেকে এবং ধনের দিক থেকে, সম্পদের দিক থেকে সবচেয়ে বড় দেশ আমাদের এই এশিয়ার। এবং তারা অলরেডি আমাদের ভুটান, নেপাল, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা দখল করে প্রায় ভারতকে পুরো সীমান্তের দিক থেকে ঘিরে ফেলেছে বকলমে। শ্রীলঙ্কা আছে, কিন্তু তার নাট কিন্তু সেই চায়নার কাছে, আমি বলেই দিলাম, চায়নার কাছে। তেমনি পাকিস্তান দেনায় জর্জরিত হয়ে পাকিস্তানের অর্ধেক বিক্রি হয়ে গেছে চীনের কাছে। ভুটান, নেপাল তো অলরেডি চলে গেছে, মায়ানমার চলে গেছে, মালদ্বীপ চলে গেছে, পড়ে রয়েছে শুধুমাত্র বাংলাদেশ, যেটাকে কোনোভাবে আয়ত্ত করতে পারলে কিন্তু ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলে, ভারতকে কূটনৈতিকভাবে এবং সামরিকভাবে কোণঠাসা করে বা ঘিরে ভারতকে কিন্তু চাপে ফেলতে পারে চীন। কারণ একমাত্র চীনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো দেশ যদি এশিয়াতে থেকে থাকে, সেটা হচ্ছে ভারতবর্ষ। আজকে আর কোনো দেশ কিন্তু ভারতের ধারে কাছে যেতে পারে না, বা চীনের ধারে কাছে যেতে পারবে না ভারতবর্ষ ছাড়া। তাই আজকে এই বাংলাদেশের যে নতুন সরকার আসতে চলেছে, বা এই যে সামরিক সরকার যার হাতে ইস্তফা দিয়ে মাননীয় শেখ হাসিনা চলে গেলেন, এরা চীনের সাথে মিলে নেই তো? কারণ সামরিক বাহিনী যদি চীনের সাথে মিলে গিয়ে থাকে, তাহলে কিন্তু যে সরকার আসবে সেও কিন্তু সেই চীনের তোষণকারী বা চীনের হ্যাঁতে হ্যাঁ মেলানো, নাতে না মেলানো সরকারই হবে, এবং সেটা হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে। না হলে এটা হতে পারে না। আজকে সমস্ত সিকিউরিটি ছেড়ে দিল, সাধারণ গণ অভ্যুত্থানকে অ্যালাউ করা হলো, এবং তারা পিলপিল করে দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে চূড়ান্ত গোপনীয় নথিপত্র যেখানে থাকার কথা, সেই সব জায়গায় তাদের অবাধ প্রবেশ হয়ে গেল। পশু পাখি পর্যন্ত তারা নিয়ে চলে গেল। জানি না কেটে খাবে না কি করবে, পুষবে জানি না আমি। অদ্ভুত ব্যাপার। আর এরা নাকি সবাই ছাত্রছাত্রী। শুধু তাই না, এর সাথে আরো একটা ইম্পর্টেন্ট ইস্যু তৈরি হয়েছে, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমাদের দেশে যারা সংখ্যা লঘু, সেই মুসলিম সম্প্রদায় কিন্তু বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ। আর উল্টো কিন্তু এখানে আমরা যেরকম হিন্দুরা এখানে সংখ্যা গরিষ্ঠ, ওখানে কিন্তু সংখ্যা লঘু সম্প্রদায়। এই সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের উপর কিন্তু বাংলাদেশে এবার ভয়ঙ্কর চাপ পড়বে, এবং ইনডিরেক্টলি সেই চাপ কিন্তু আসবে ভারতের উপর। কারণ ভারতবর্ষ একমাত্র আশেপাশের হিন্দু রাষ্ট্র যেখানে তারা তাদের হিন্দুত্ব রক্ষার জন্য, কারণ আমাদের দেশে তো, আমাদের দেশ কেন, পৃথিবীর সব দেশেই ধর্ম মানুষের থেকে অনেক বেশি দামি। বিজ্ঞান যতই ওপরে উঠুক না কেন, ধর্ম কিন্তু সবচেয়ে উঁচুতে। সেটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড রাগ, অভিমান, ঘৃণা, যাই বলুন না কেন আছে, কিন্তু আমি বাস্তবকে অস্বীকার করতে পারি না। আজকে ধর্মকে মানুষ সবসময় আগে রাখে। ধর্মের জন্য সে আরেকটা মানুষের গলা কেটে ফেলতে পারে, তাকে খুন করতে পারে পর্যন্ত, এমনকি নিজের সন্তানের পর্যন্ত খুন করতে পারে, সে যদি অন্য ধর্মের কোনো একটি পুরুষ বা নারীকে বিবাহ করে থাকে। এতটা পর্যন্ত মানুষ ধর্মান্ধ বা ধর্মের প্রতি আনুগত্য দেখায়। তো এই মানুষগুলো যারা বাংলাদেশের সংখ্যা লঘু, তারা তো এবার নিজেদের হিন্দুত্ব বাঁচাতে ভারতবর্ষেরই দ্বারস্থ হবে, কারণ আর কোনো জায়গা নেই, তাদের আশেপাশে আর কেউ নেই। মায়ানমার নেই, চীন নেই, কোনো দেশ নেই বাংলাদেশের
যেখান থেকে হিন্দুরা তাদের হিন্দুত্ব বাঁচানোর জন্য কোথাও আশ্রয় নিতে পারে, সেখানে কি স্ট্যান্ড পয়েন্ট হবে ভারত সরকারের? বাঙালির কি স্ট্যান্ড পয়েন্ট হবে? কারণ একমাত্র বাঙালি কিন্তু ওই দেশেই রয়েছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যক্তিগতভাবে আমি তো মনে করি যে বাংলাদেশকে যদি ভারতবর্ষের মধ্যেই ঢুকিয়ে নেওয়া যায়, কিন্তু আমার মনে করতে কিছু যায় আসে না। আমাদের নিজেদের তো ভাবার কিছু নেই, কারণ আমরা তো ব্যক্তিগতভাবে বাংলাদেশের সাথে নিজেদের কোনোদিন আলাদা করতে পারি না। আমি ভারতবাসী হিসেবে সারাক্ষণ চাই বাংলাদেশের মানুষের ভালো হোক, বাংলাদেশের মানুষ আমাদের দেশে আসুক, আমরা বাংলাদেশে যাই। অত সুন্দর ওখানে জায়গা, গ্রাম গঞ্জ, সমুদ্রের ধার, কক্সবাজার কতবার যাওয়ার ইচ্ছে করেছে, গিয়ে উঠতে পারিনি। ভেবেছিলাম 1-2 বছরের মধ্যে যাব, জানি না কি পরিস্থিতি থাকবে। অসাধারণ সমস্ত জায়গা, প্রচণ্ড ইচ্ছা করে যেতে, থাকতে, ঘুরে আসতে। সেখানকার প্রচুর মানুষ আমাকে ব্যক্তিগতভাবে দেখাতে আসেন, পেশেন্ট তারা আমার, ভয়ঙ্কর ভদ্র, ভয়ঙ্কর ভালো মানুষ তারা, সব সময় দাদা বলে ডাকেন, হ্যাঁ জি স্যার বলেন, ভালো লাগে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এইরকম হয় যে বাংলাদেশে আর আমাদের যাওয়া হলো না, বা বাংলাদেশের লোক আমাদের এখানে আসতে পারলো না, বা ভয়ঙ্কর এমন একটা সীমান্তের সমস্যা হলো যে সীমান্তই সিল হয়ে গেল, যেটা প্রায় পাকিস্তানের সঙ্গে হয়ে আছে এখন, সেটা কি ভাবা যায়? অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু হচ্ছে আজকে ভারতবর্ষের সাথে বাংলাদেশের এত সুসম্পর্কের জন্য। এটা কিন্তু মেনে নিতে পারছে না আমাদের আশপাশের প্রতিবেশী রাজ্যগুলো, দেশগুলো। এইখানেই হয়ে গেছে সমস্যা। নাহলে আমাদের কি প্রচন্ড পরিমাণ সাংস্কৃতিক আদান প্রদান চলছে। এখানকার বুক ফেয়ারে বাংলাদেশের প্রায় 20% বই থাকে, উল্টোটা হয় ওখানে। আমাদের প্রায় সমস্ত প্রকাশক গিয়ে ওখানে বাংলাদেশের যে সমস্ত বইমেলা হয় সেখানে যায়। আমাদের যে সিনেমাগুলো তৈরি হচ্ছে, আমাদের যে গান তৈরি হচ্ছে, বাংলাদেশে বেশি চলে আমাদের এখানকার থেকে। তেমনি বাংলাদেশের গান, বাংলাদেশের সিনেমা আমাদের এখানে আসে, আমরা দেখি। বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা আমাদের এখানে চুটিয়ে অভিনয় করছেন, চঞ্চল বাবু, তারপর জয়া আহসান, এরা তো সমস্ত আমাদের দেশের সিনেমায়, বাংলা ছবিতে চুটিয়ে অভিনয় করছেন। কত সুন্দর কাজ করছেন তারা। আমার মনে হয় না ব্যক্তিগতভাবে তাদের কোনো অসুবিধা হয়েছে। কতগুলো জায়গায় আমাদের সমস্যা হয় ভাবুন, বা হতে পারে ভাবুন। একটা হচ্ছে ধর্মীয় দিক থেকে, একটা হচ্ছে সাংস্কৃতিক দিক থেকে, একটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে, আরেকটা হচ্ছে রাজনৈতিক এবং সীমান্তের দিক থেকে। আমি মনে প্রাণে আশা করব যে বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হোক, এবং সেই স্টেবল গভর্নমেন্ট যেন ভারতবর্ষের সাথে একটা সুন্দর সম্পর্কের বাতাবরণ রাখে, বা ভারতবর্ষের সাথে তাদের কূটনীতিকভাবে এই হাসিনা সরকারের মতোই একটা ভালো আদান প্রদান থাকে। আর দয়া করে ওই দেশটাও যেন চীনের কাছে বিকিয়ে না যায়, যাতে আবার একটা আসন্ন এই সীমান্ত ঘেরা এবং সেখান থেকে কূটনৈতিক, রাজনৈতিক থেকে যুদ্ধ পর্যন্ত লেগে যাওয়ার মতো সিচুয়েশন না তৈরি হয়। কারণ মানুষ এখন রাজনৈতিকভাবে প্রচণ্ড অসহিষ্ণু হয়ে গেছে, এবং প্রতিটা দেশ, বিশেষ করে এই যে সীমান্ত সমস্যাগুলো যে দেশগুলোতে চলছে, তারা সব সময় চাইছে যে একজন একজনকে দখল করি, বা একজন একজনের বাজার দখল করি। জানি না কি হবে, তবে বড় চিন্তা হচ্ছে আজকের দিনে। আশা করি আমাদের রাজনৈতিক নেতারা এবং বাংলাদেশেরও রাজনৈতিক যে মানুষজন আছেন, তারা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে তাড়াতাড়ি মিটিয়ে একটি স্টেবল সরকার আবার তৈরি করবেন, যে সরকার ভারতবর্ষের সাথে একটা সুন্দর সুসম্পর্ক বজায় রাখবে। অন্যদিকে ভারতবর্ষকেও খুব জটিলভাবে, খুব ক্রিটিক্যালি নজর রেখে চলতে হবে পুরো ঘটনাটার দিকে। কোনোভাবেই যেন কোনো 19-এর 20 না হয়। ইন্টেলিজেন্স লেভেলকে কিন্তু অনেক হাই জায়গায় নিয়ে যেতে হবে। আর আমি ব্যক্তিগতভাবে চাই আমাদের যে সম্পর্কটা এতদিন বাংলাদেশের সাথে বজায় ছিল, সেটা যেন বজায় থাকে, এবং ছাত্ররা যেন পড়াশোনা করে, ছাত্ররা যেন এই শিক্ষা না পায় যেটা আমি দেখলাম আজকে। ছাত্র যেন ছাত্র থাকে, উগ্রপন্থী হয়ে না যায়। আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামে প্রচুর ছাত্র প্রাণ দিয়েছিলেন। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, ওর বৈশী লোকজন, ভগৎ সিং, সবাই ছাত্র ছিলেন।
কিন্তু তাদের ছাত্র তারা কিন্তু এইভাবে, যদিও সেটা ইংরেজ রাজ, ইংরেজদের তারা গুলি করেছেন, তাদের ফায়ার করেছেন, বোম মেরেছেন, কিন্তু কখনো এই জিনিসটা, হ্যাঁ, একটা বিদেশের একটা ব্রিটিশ সরকারের কোনো একটা জায়গা দখল করে তারপর তার জিনিসগুলোকে নিয়ে, এমনকি মানে প্রধানমন্ত্রী বা সেই স্থানীয় লোকের অন্তর্বাস নিয়ে রাস্তায় ছবি তুলতে তুলতে যাওয়া, এই জিনিস কেউ কোনোদিন করেছে বলে আমার জানা নেই। এই ছাত্রের পড়াশোনার প্রয়োজন নেই, প্রকৃত পড়াশোনাটা বড় জরুরি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সবাই তাকিয়ে থাকি বাংলাদেশের আশু ভবিষ্যতের দিকে। আর কি বলবো বলুন, মানে মনে হচ্ছে আমার জীবনের একটা অদ্ভুত ব্যাপার দেখছি। বঙ্গভঙ্গ দেখে ফেলতে চলেছিলাম প্রায় 2 দিন আগে, এখন মনে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধটাও দেখে ফেলবো তারও পরে জন্মে। হাসি বটে, বড় ভয় হচ্ছে, বিশ্বাস করুন। হ্যাঁ, আমরা প্রচুর কবিতা বলতাম, প্রচুর গান গাইতাম, বাংলার মাটি বাংলার জল, বাংলা আমার শস্যে ইলিশ চিংড়ি কচিলাও, হ্যাঁ, বাংলায় আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, হ্যাঁ, আমার আমিকে আমি শুধু বাংলায় খুঁজে পাই। সত্যি মানে এই বাংলা, যে বাংলার ছবি কালকে দেখলাম, এই বাংলা আমি চাই না। এই বাংলা আমার দেশ না, আমার বন্ধু নয়। এই বাংলা সত্যি আমি চাই না। আশা করি আমি আমার বাংলাকে আবার ফিরে পাবো। ভালো থাকবেন, নমস্কার।